যারা পাহাড় ভালোবাসেন, কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপের ছটাতে মোহিত হতে চান, কিন্তু পছন্দ করেন একটা কোলাহলমুক্ত পরিবেশ, নির্জনতা আর একরাশ শান্তি, তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি একটা নতুন জায়গার সন্ধান। যেখানে আছে দিগন্তের দিকে চলে যাওয়া সীমাহীন নীলচে পাহাড়ের সারি, তাদের গায়ে লেপ্টে থাকা অবাধ্য মেঘেদের লুকোচুরি, মাইলের উপর মাইল ঘন সবুজ চোখ চোরানো চায়ের বাগান, একটা নবযৌবনের মতো উচ্ছল পাহাড়ি নদী, পাইন ওক পাহাড়ের অরণ্যে জমাট হয়ে আসা নীলচে কোহেলি কুয়াশা, নির্জনতায় ঘেরা গুটি কয়েক পাহাড়ি মানুষের একটা গ্রাম, আর আছে এসব কিছু ছাপিয়ে শত সহস্র বছরের এক নির্বাক দর্শক, বাঙালির চিরপরিচিত কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিংয়ের কোলাহল থেকে একটু দূরে এই জায়গাটি আজ আমাদের গল্পের মুখ্য চরিত্র। দক্ষিণবঙ্গের তীব্র দাবদাহ থেকে একটু হাঁপ ছেড়ে বাঁচতে এক রাত্রে রওনা দিলাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। কয়েকটা দিন একটু পাহাড়ি নির্জনতা আর একঘেয়ে কেজো জীবন থেকে মুক্তির আস্বাদ নিতে। এনজিবি থেকে আমাদের আগে থেকেই বুক করা গাড়ি করে ঘণ্টা তিনেকের পথ পেরে পৌঁছে গেলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ের একেবারে কাছে ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রাম রঙ্গারুন। গ্রামে পৌঁছাতেই আমাদের হোমস্টের ওনার বিছান রায় উষ্ণ অভ্যর্থনা জানালেন। ওনার সাথে পরিচয় সামাজিক মাধ্যমে। প্রাক্তন সেনাকর্মী বিশানজি আপাতত এই হোমস্টেটি খুলেছেন। চা বাগানের একদম ধারে পাহাড়ের কিনারায় দারুণ লোকেশন এই হোমস্টেটা। ये होम स्टे मेरा नीलम होम स्टे ये रंगारून में है। ये दार्जिलिंग से 16 किलोमीटर दूर में है। ये रंगारून छाटा एक टी गार्डन है, इसके अंदर में हमारा ये नीलम होम स्टे। और मैं उसका ऑनर बोल रहा हूँ किशन राय। अभी यहाँ पर कोई भी आएंगे तो एकदम आइएगा, इधर देखिए, इधर का यहाँ पर टी गार्डन है, यहाँ पर रिवर है, छोटा रिवर, और दार्जिलिंग एकदम नज़दीक है, साइट सीन के लिए सब नज़दीक है। এইটা একটা রুম, যে রুমটার মধ্যে থেকে রুমগুলো খুব একটা বড় না, যেটা আমি করলাম আর কি, মানে আমি দেখলাম সেটা ওরা ছবিতে যেটা দেখিয়েছিল সে ঠিক ততটা রুমটা বড় নয়, তবে থাকার মতো থাকা যাবে। দেয়ালে বেশ কিছু পুরোনো দিনের ছবি টাঙানো আছে। আর এইখানে দেখা যাচ্ছে এই নীলম হোমস্টে, যেটাতে আমরা এসছি এখন আর কি, ঠিক আপনারা দেখতে পাচ্ছি কিনা ছবিতে, পিছনে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা রয়েছে। অর্থাৎ ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে এই হোমস্টের ঠিক উল্টো দিকটাতে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। আর এটা হচ্ছে কমন স্পেস। আমাদের এখানে দুটো রুম আছে। এটা হচ্ছে একটা ব্যালকনি, যেখান থেকে রঙ্গারু গ্রামটা দেখা যায়। এটা হচ্ছে ব্যালকনিটা। এটা হচ্ছে পুরো রঙ্গারু গ্রামটা। আর ব্যালকনি থেকে এসেই বাঁদিকে এই ছোট্ট মতো রুমটা হচ্ছে আমাদের রুম। মানে শোয়ার জায়গাটা খুবই কম। এটা হচ্ছে জানলা। জানলা থেকে একটা বেশ ভালো ভিউ পাওয়া যায় বলে আমি আশা করছি। এই যে পেছনের দিকটা, এই যে একটু রোদ একটু মেঘ এরকম খেলা এখানে সর্বক্ষণ চলতে থাকে। এইটা নীলম হোমস্টের ব্যালকনিটা, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ব্যালকনিটা। এখানে আমি জাস্ট এখনই গোপ্রোতে আমি টাইম ল্যাপসটা বসালাম। এই সামনেটা যেটা দেখা যাচ্ছে, এই সামনের পাহাড়টা হচ্ছে জোরবাংলো। এদিকে আস্তে আস্তে মেঘগুলো পাহাড়ের দিকে উঠছে।
এটা হচ্ছে গুম্বাগাঁও, গুম্বা বলে এখানে একটা গ্রাম আছে। উপরটা একদম টপে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা সেনা ছাউনি আছে, সেনা ক্যাম্প আছে, আর্মি ক্যাম্প আছে। আর ঠিক মেঘের ওপারে যে পাহাড়টা রয়েছে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না, কারণ এখন পুরো মেঘটা পুরো পাহাড়টাই ঘিরে ফেলেছে। এর পেছনটা যে দার্জিলিং, এখান থেকে স্পষ্ট দেখা যায়। আর ওয়েদারটা পুরো ক্লিয়ার থাকলে তার পেছনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো আজকে যেহেতু ওয়েদারটা হেজি আছে, ফলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা গল্প জুড়লাম বিশানজির সাথে। বিশানজির ছেলে তখন খেলায় মেতেছে প্রতিবেশী আরেকটি শিশুর সাথে। নিষ্পাপ এই দুই শিশুর ভাঙা গড়া খেলা দেখতে বেশ লাগছিল। এদিকে সামনের সিঞ্চল পাহাড় ছাড়িয়ে নিরুদ্দেশী মেঘেরা আড়াল করতে চাইছে সূর্যটাকে, আবার নিজের অস্তিত্ব জানান দিয়ে মেঘ কুয়াশা আড়াল থেকে ঝিকিমিকি রোদ্দুরে ঝলক দিয়ে বেরিয়ে আসছে কখনো। দুজনের এই লুকোচুরি খেলা দেখতে দেখতে কিছুটা সময় পেরিয়ে গেল। কনকনে ঠান্ডার মধ্যে স্নান করতে ইচ্ছা না করলেও জার্নির কথা ভেবে আপাতত সেটা করে নিয়েই নিচে নামলাম দুপুরের আহার পর্ব সারতে। ধোঁয়াটা গরম ভাত, ডাল, ডিমের একটা বিশেষ পদ, হোমস্টের নিজস্ব বাগানের সবজি আর চাটনি পাঁপড় দিয়ে বেশ জমিয়ে খাওয়া গেল। তাছাড়া অনেকটা জার্নি করেও এসেছিলাম, খিদেও পেয়েছিল বেশ। দুপুরে আমার ভাত ঘুম দেওয়ার অভ্যাস খুব একটা নেই, তাই বেরিয়ে পড়লাম গ্রামের পথ ধরে। বিশেষ করে শতাব্দী প্রাচীন টি ফ্যাক্টরি দেখার জন্য উদগ্রীব হয়েছিলাম। একদিকে পাহাড়ের ঢাল বেয়ে ঘন সবুজ চা বাগান, তার উপরে নিরুদ্দেশী মেঘেদের আনাগোনা আর হিমেল হাওয়ার স্পর্শে বেশ লাগছিল। হোমস্টে থেকে মিনিট দুয়েকের হাঁটা পথ ধরে পৌঁছে গেলাম টি ফ্যাক্টরির কাছে। দেখেই বোঝা যায় বেশ পুরনো। আসার সময় রাস্তার বাঁ পাশে ডান পাশে দুদিকে হচ্ছে পুরোটা টি এস্টেট। মানে আপনারা এখানে এলে চা বাগানের পুরোপুরি একদম সবুজ যে সৌন্দর্য, চারিদিকে পাহাড়, মাঝখানে চা বাগান, পাহাড়ের ঢালে চা বাগান, অসাধারণ লাগবে। প্রচুর গাছপালাও আছে এখানে। আর একটু সামনে এসে একটু নিচেতেই হচ্ছে গিয়ে এই টি এস্টেটের ফ্যাক্টরিটা। এখানে আছে লেখা আছে আলুবাড়ি টি এস্টেট, ফাউন্ডেশন স্টোন অফ দ্য আলুবাড়ি টি ফ্যাক্টরি মিউজিয়াম লেড বাই মিসেস ক্লেয়ার ওয়েলটন, যেটা তৈরি হয়েছে 1840-তে, মানে 1840 সালে। আজ থেকে প্রায় ধরুন 160-70 বছর হয়ে গেল এই টি এস্টেটটা। তো আজকে তো রবিবার বন্ধ আছে, কালকে এটা হয়তো খুলবে 7:30-8টার দিকে। এখানে পুরো টি এস্টেটে আপনাদের একটু সামনে গিয়ে দেখাই যে টি এস্টেট কটার সময় খোলে, কোন সিজনে কটার সময় গাছ লাগানো, চা পাতা লাগানো হয় এবং তোলা হয়, তার পুরোটা হচ্ছে ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আর এখানে ওরা চা বিক্রি করে, হ্যাপি ভ্যালি অর্গানিক দার্জিলিং টি, কিন্তু আজকে সেটা বন্ধ যেহেতু রবিবার। তো আমরা এখন একটু সামনের দিকে যাব, এখানে একটা বাংলো আছে, সেই বাংলোটা দেখার জন্য। চলুন এখন বাংলো দিকে যাই। ফ্যাক্টরি দেখার পালা সাঙ্গ হলে গ্রামের পথ ধরে আমরা এগিয়ে গেলাম একটু উপরের দিকে এই চা বাগানের একটা পুরনো ব্রিটিশ বাংলো দেখার উদ্দেশ্যে। এখন এটাকে ব্যবহার করেন এই চা বাগানেরই ম্যানেজার, অর্থাৎ এটি এখন চা বাগানের ম্যানেজারের বাংলো হিসেবেই পরিচিত। যদিও আমাদের ভাগ্য এবারও সুপ্রসন্ন ছিল না, কারণ এটিও বন্ধ। যাই হোক, বাইরে থেকে বাংলোটি দেখে আমরা রওনা দিলাম ফিরতি পথে। বাংলো নিচেই সামনের পথের বাঁকে দেখা মিলল এই গ্রামের একমাত্র চার্চটির। বেশ ছিমছাম সাজানো গোছানো চার্চ। ফেরার সময় শুরু হলো বৃষ্টি। ফ্যাক্টরির সামনে একটা শেডের নিচে দাঁড়িয়ে উপভোগ করছিলাম বৃষ্টি। পাহাড়ে বৃষ্টি উপভোগ করতে বেশ ভালোই লাগে, কিন্তু সেসব ছাপিয়ে মনের মধ্যে যে আশঙ্কা ঢুকি মারছিল সেটা ভেবেই একরাশ বিষণ্ণতা ঘিরে ধরল। এই মুহূর্তে নিচে আর কি হোমস্টে মালিক বিশান রাজের সাথে কথা হলো। তিনি বললেন যে হয়তো আজকে বৃষ্টি পড়লে, যেহেতু পড়ছে, কালকে হয়তো বা আজ রাত থেকে তো ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে, যার জন্য কাল সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে। বিষয়টা হচ্ছে যে অলরেডি আমি 4বার দার্জিলিং এসেছি, তার মধ্যে 1বার দেখা পেয়েছি, 3বার পাইনি ওয়েদার খারাপ হচ্ছে। এখন আমাদের ভাগ্য কতটা ভালো, আদৌ সুপ্রসন্ন কিনা ভাগ্য দেবে আমাদের প্রতি, সেটা কাল সকালে হয়ে যাবে। এক ঝলক বৃষ্টির পর বাইরে বেরিয়ে দেখি মেঘেদের দল তখন নিচের উপত্যকা থেকে ক্রমশ উপর উঠে আসছে। বারান্দার ইজি চেয়ারটা টেনে আপাতত সেই দৃশ্য দেখা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। অন্ধকারে একটু ঘনিয়ে এলে খেয়াল করলাম একটা দুটো করে সামনে দার্জিলিং পাহাড় সহ আশেপাশের সব পাহাড়ে জোনাকি পোকার মতো মিটিমিটি আলোর দল। অন্ধকারে তারা যেন জীবনের হদিশ জানান দিচ্ছে। অতঃপর রাতের খাওয়ার আয়োজন।
বেশ সুস্বাদু রান্না করে এই হোমস্টে দিদি। বাঙালি গেস্ট বেশি আসার কারণে এখন ওরা ভালো রকমই বিভিন্ন বাঙালি পদ শিখে গেছেন। রুটি ভাত দুটো মিশিয়ে ফুলকপি আর রগড়কাটা চিকেনের ঝোল সহযোগে রাতের আহারটাও সারা গেল। এদিকে রাত যত বাড়ছে ঠান্ডা পাল্লা দিয়ে যেন ততই বাড়ছে। যদিও সমতলে গরম থেকে বাঁচতে এই ঠান্ডা উপভোগ করার জন্যই তো পাহাড়ে আসা। সারাদিন ক্লান্তির শেষে বিছানায় গা এলিয়ে দিলাম। পর্দার ফাঁক দিয়ে কাঁচের সার্সির ওপারে তখন মরা চাঁদ আর মেঘেদের খেলা জমে উঠেছে। মায়েবে সেই ভাঙা গড়ার খেলা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙতেই একটা মিঠে রোদ্দুর মেশানো চনমনে সকালে দেখা পেলাম। কাল রাতে বৃষ্টির চিহ্ন মাত্র নেই। যদিও 7 তাড়াতাড়ি বাইরে বেরিয়েছে মনটা বেশ খারাপ হয়ে গেল, কারণ আবহাওয়া ভালো থাকলেও তেনার দেখা পেলাম না। সামনের পাহাড়গুলোতে মেঘ তখনও জমে আছে, তাই সে মেঘ সরলে হয়তো বেলার দিকে তিনি দেখা দিলেও দিতে পারেন। কিন্তু কি আর করা, আপাতত চোখ মুখ ধুয়ে দার্জিলিং চায়ের স্বাদ নিতে নিতে ব্যালকনিতে বসে সামনের চা বাগানের দৃশ্যটা উপভোগ করছিলাম। তবে আবহাওয়া পরিষ্কার থাকলে হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার এরকম কিছু মারাত্মক দৃশ্য দেখা পাওয়া যায়। ছবিটি যেমনটা দেখছেন সামনে থেকে সেটা আরও সুন্দর লাগে, যেন মনে হয় হাত পাড়ালেই কাঞ্চনজঙ্ঘাকে ছোঁয়া যাবে। যদিও আমাদের এই সৌভাগ্য না হলেও আপনাদের ভাগ্য সহায় হলে এমন দৃশ্য আপনার অবসর যাপনের সবসময় সঙ্গী হয়ে থাকবে। একটু বেলা বাড়তেই ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম রুংডুং খোলা মানে রুংডুং নদীটা দেখতে। পথ প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার মতো, যেটা পুরোটাই চা বাগানের মধ্য দিয়ে। আমাদের অভিযানের গাইড প্রবেশজি এই গ্রামেরই ছেলে। আজ সকালটা বেশ স্নিগ্ধ, রোদ্দুরের আমেজ আছে কিন্তু তেজ নেই, কারণ ফুরফুরে হিমেল হাওয়াটা বেশ দিচ্ছে। আমরা 4টি শহুরে মানুষ গ্রামের পথ ধরে এগিয়ে চললাম। ছিমছাম গোছানো ঘরদোয়ার, পাহাড়ি গ্রামগুলো ছবির মতো সুন্দর হয়। ইতিউতি কয়েকটা হোমস্টে চোখে পড়ল, সেগুলোও বেশ সুন্দর। কিছুটা যাওয়ার পর প্রবেশজি পাহাড়ের ঢালে নেমে তার হাতের ছোট একটা দা দিয়ে বাঁশ কেটে নিলেন। এগুলো আমাদের ট্রেকিংয়ের জন্য। পাহাড়ি বাঁশ বেশ শক্তপোক্ত হয়, তাছাড়া চা বাগান পেরিয়ে জঙ্গলের মধ্যে এটার প্রয়োজন যে পড়বে সেটা বেশ বুঝতে পারছিলাম। বাঁশের লাঠি নিয়ে চলতে চলতে বেশ একটা ট্রেকিংয়ের ফিলিং আসছিল। ঘন সবুজ চা বাগানের মধ্যে দিয়ে মেঠো রাস্তাটা এঁকে বেঁকে সামনের দিকে চলেছে। কিছু উৎসাহী পর্যটক রাস্তা ছেড়ে চা বাগানের মধ্যে ছবি তুলতে ব্যস্ত। তাদের চেঁচামেচিতে মনে হলো এখানকার নীরবতা সঙ্গে বড্ড বেমানান। সবুজ চা বাগানের মধ্যে অনেক গাছ আছে যেগুলো রোদ্দুরের তেজ থেকে চা গাছগুলোকে বাঁচানোর জন্য লাগানো হয়েছে। এতে চা বাগানের সৌন্দর্য আরও বেশ খানিকটা বেড়ে গেছে সন্দেহ নেই। বেশ কিছুটা হাঁটার পর একটু জিরিয়ে নিতে আমরা এরকম একটা বড় গাছের ছায়ায় দাঁড়ালাম। এখান থেকে উপরের রঙারঙ গ্রামটা দেখতে আরও সুন্দর লাগে। এ পথে বেশ কিছু চড়াই উতরাই আছে, তাই আমরা সাবধানে একটু থেমে থেমে রেস্ট নিতে নিতে যাচ্ছিলাম। কারণ আমরা সমতলের মানুষ, এরকম পথে রোজ চলাচল অভ্যাস আমাদের নেই। তাছাড়া বেশ কিছু জায়গায় পথকে আগলিয়ে রয়েছে বুনো পাহাড়ি ঝোপ জঙ্গলের দল, সে বিষয়টাও খেয়াল রেখে এগোতে হচ্ছিল আমাদের। তবে গাইড প্রবেশজি থাকায় খুব একটা সমস্যা হচ্ছিল না। এরপর আরও 1 কিলোমিটার চলার পর জলস্রোতের শব্দ শুনতে পেলাম। মনে হলো এবার হয়তো কাছাকাছি এসেছি। এদিকে যত নিচে নামছি গরম একটু একটু করে বাড়ছে। উপরে ঠান্ডা হাওয়াটা এখানে আর নেই। মানে লিটারেলি আর হাঁটতে পারছি না। প্রায় 2.5 কিলোমিটার 3 কিলোমিটার হেঁটে এসেছি, উপর থেকে নিচে এসেছি।
প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি। নদীটা উপরে রঙ্গারু গ্রাম থেকে আমার হোমস্টে থেকে 4 কিলোমিটার, 2.5-3 কিলোমিটার প্রায় হেঁটে ফেলেছি। এখন প্রথম রাস্তা ভালো ছিল, এখন এই যে রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আগাছা পুরো রাস্তাটাকে ভরিয়ে তুলেছে। রাস্তাটা অসাধারণ, কোনো সন্দেহ নেই। রাস্তার মধ্যে প্রচুর হিমালয়ান বার্ড, তারপর হচ্ছে আপনার প্রজাপতি, একটু রেয়ার টাইপের, যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না, সেগুলো এখানে আছে। এবং যত নিচের দিকে নামছি তত তাদের সংখ্যাটা বাড়ছে, আর তত নির্জনতা বাড়ছে। শুধু এখান থেকে নদীর আওয়াজ আর আপনার চারিদিকে নৈশব্দ, এছাড়া আর কিছু নেই। শুধুমাত্র পশু মানে বিভিন্ন পাখির আওয়াজ পাচ্ছি, আর নদীর সাউন্ড মানে জলের সাউন্ড সেটা পাচ্ছি। আর নির্জনতা ধীরে ধীরে প্রবলভাবে বাড়ছে। একটু উপরে আওয়াজ পাচ্ছিলাম দু একটা মানুষের, কিন্তু এখনও কোনো আওয়াজই পাচ্ছি না। তো যাই না এখনও কত যেতে হবে, মোটামুটি এখনও 1.5 কিলোমিটার হিসাব মতো। 2.5-3 কিলোমিটার যদি এসে থাকি, প্রায় 1-1.5 কিলোমিটার এখনও আমাদের হাঁটতে হবে। মুশকিলটা হচ্ছে যে নিচের উতরাই পথে অতটা সমস্যা হচ্ছে না, কিন্তু যখন চড়াইটা হবে সেটা খুব সমস্যা হয়ে যাবে। আপাতত আরেক বাঙালি ফ্যামিলি তারা এসছেন এখানে ট্যুর করতে, তো তাদের সাথে তারা গাড়ি করে এসছেন কিছুটা, ওই যেখানে রেস্ট হাউসটা আছে ওখানে। তো ওই পর্যন্ত আমরা উঠতে হবে আমাদেরকে, কিন্তু উঠতেই অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, কারণ শরীরের সেই স্ট্রেংথ নেই। সত্যি কথা বলতে কি, অভ্যাস তো নেই পাহাড়ে এইভাবে যাওয়া আসা করার, ওঠার, ট্রেকিং করার, তো একটু অসুবিধা হবে। তো আমার সাজেশন থাকবে, যারা একটু বয়স্ক, যাদের হাঁটুর সমস্যা রয়েছে বা যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তারা এইখানে এই রাস্তাটা না আসাই ভালো, বা নদী দেখতে না যাওয়া ভালো। আপনারা দূর থেকেই দেখে নিন, দূর থেকে দেখে নিন মানে শুনুন, ছবি দেখুন, ঠিক আছে, কিন্তু নিচে নামাই ভালো, কারণ তাদের পক্ষে নামা এবং ওঠাটা ভীষণ সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আপাতত চলুন নদীর দিকে যাই। আর একটা উতরাই পেরিয়ে সামনের গাছের ঝোপের মধ্যে দেখা পেলাম রুংডুং খোলা নদীর। মাঝারি আকারের একটা জলের স্রোত বয়ে চলেছে তীব্র বেগে। দুদিকে দুটো জলের ধারা একসাথে এসে এই জায়গায় মিলিত হয়েছে। খেয়াল করলাম মূল জলের সোর্স একটা মাঝারি আকারের ঝর্ণা। গাইড প্রবেশ জানালো ঝর্ণাটা বেশ কয়েকটা ধাপে আছে। উপরে সিনচল ফরেস্ট পাহাড় থেকে কয়েকটা ধাপে নেমে এসে এখানে নদীতে মিলিত হয়েছে। চারিদিকে ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে কুলকুল স্রোতে বয়ে চলেছে রুংডুং খোলা। গ্রীষ্মকাল বলে আপাতত জলস্তর একটু কম। বর্ষাকালে এই নদী তার রুদ্রমূর্তি ধারণ করে, তখন পর্যটকদের আর নিচে নামতে দেওয়া হয় না। বেশ কিছুটা চড়াই উতরাই পেরিয়ে পাহাড়ের পাদদেশে একটু গরম লাগছিল। হিমশীতল জলের স্রোত থেকে জুতোটা খুলে টুক করে পা ডুবিয়ে দিতে বললাম না। বিশ্বাস করুন, এক নিমেষে পথের ক্লান্তি উধাও হয়ে গেল কোথাও। চারিদিকে তখন বহত নদীর কুলকুল স্রোতের আওয়াজ, পাহাড়িয়া অজানা পাখিদের ডাক, আর একরাশ নির্জনতায় ভরা ছোট্ট জায়গায় আর কিছু নেই। আমাদের নদী দেখা আপাতত শেষ। এদিকে পেটের মধ্যে খিদের অনুভবটাও সময়ের সাথে সাথে একটু একটু করে বাড়ছে। তাই আবার ফিরতি পথ ধরে এগিয়ে চললাম। এবার পুরোটাই চড়াই। শরীরের ভারসাম্য বজায় রাখার সঙ্গে সঙ্গে পরিশ্রমটা একটু বেশিই করতে হবে। একটু একটু করে উপর উঠে এলাম চা বাগানের সীমানার কাছাকাছি। দূর থেকে দেখতে পাচ্ছি রেস্ট পয়েন্ট, কিন্তু শরীর যেন আর চলছে না। এদিকে ফোনে নেটওয়ার্কও নেই। অগত্যা শ্রান্ত শরীরটা টেনে টেনে একটু একটু করে এগিয়ে চলা। সৌভাগ্যক্রমে আমাদের এই দুর্দশা দেখে এক ড্রাইভার দাদা আমাদের সাহায্য করার জন্য এগিয়ে এলেন। তার টাটা সুমোতে চড়ে গ্রামের দিকে উঠে এলাম, না হলে আমাদের হয়তো বাকি পথটা আসতে আরও অনেক বেশি সময় লেগে যেত। হোমস্টের ব্যালকনিতে বসে একটু রেস্ট নেওয়ার সময় হোমস্টে ওনার বিশান রায়জি তার নিজের হাতে তৈরি ওয়াইন টেস্ট করতে দিলেন। খুব ভালো খেতে। আমরা 2 1 লিটারের বোতল অর্ডার করে দিলাম। কিছু না থাক, অন্তত রঙ্গারণের এই ওয়াইন আমাদের সিটিতে রয়ে যাবে।
দুপুরে আবার একটা সুস্বাদু আহারের পর আমরা ভাত ঘুম না দিয়ে গ্রামটা আরেকবার চক্কর দিতে বেরোলাম। বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া এদিকে বেশ পরিবর্তনের পথে। সকালে রোদ ঝকঝকে দিনটা আর নেই, তার পরিবর্তে এখন এলোমেলো হাওয়া দিচ্ছে, আর ওপরে সিঞ্চল ফরেস্ট থেকে মেঘগুলো হু হু করে নেমে আসছে নিচের দিকে। এও এক অদ্ভুত অনুভূতি। আজ কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও এই ওয়েদারের সাথে যে মন কেমন করে দৃশ্যের সাক্ষী থাকলাম তাও কম কিছু নয়। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। দিন শেষে মেঘের আড়াল থেকে সূর্যটা শেষ মুহূর্তে তার উপস্থিতির জানান দিচ্ছে। মেঘ কুয়াশা আর দিন শেষে সূর্যের নিভু নিভু এই সঙ্গম উপভোগ করতে করতেই কখন যেন ঝুপ করে সন্ধ্যা নেমেলো চারপাশে। তাড়াতাড়ি পা চালিয়ে ফিরে এলাম হোমস্টেতে। আজ আমাদের শেষ রাত এখানে। এবার আসি কিছু জরুরি প্রসঙ্গে, যেগুলো আপনাদের রঙ্গারন ট্যুরের প্ল্যান থাকলে জেনে রাখা দরকার। অন্যান্য সব ভিডিওর মতো আমি আজকেও বলছি, বেড়াতে বেরিয়ে হোমস্টে কিংবা হোটেল ঠিকঠাক পাওয়াটা ভীষণ জরুরি। কারণ কটা দিনের জন্য এক গাদা টাকা খরচা করে বেড়াতে বেরিয়ে যদি এক্সপিরিয়েন্স খারাপ হয় তাহলে তার থেকে দুর্ভাগ্যের আর কিছু নেই। রঙ্গারন ছোট্ট একটা গ্রাম, গুটিকয়েক হোমস্টে এখানে আছে, যার মধ্যে কয়েকটি বেশ ভালো। আমরা যে হোমস্টেতে ছিলাম অর্থাৎ নীলম হোমস্টে, সেখানে আমরা থাকতেই পারেন। হোমস্টের খরচ প্রতিদিন 1200 থেকে 1500 টাকা জনপ্রতি। হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার ও অন্যান্য বিষয় আমি ডেসক্রিপশন বক্সে দিলাম। তাছাড়াও আরও কিছু ভালো হোমস্টের তথ্য সেখানে পেয়ে যাবেন। ট্রেন অথবা বাসে করে শিলিগুড়ি অথবা এনজেপিতে নেমে প্রাইভেট গাড়ি দরদাম করে চড়ে বসুন। ভাড়া বড় গাড়ি হলে 4 থেকে 4500, আর ছোটো গাড়ি হলে 3 থেকে 3500 মতো পড়বে। আর যদি খরচ বাঁচাতে চান তাহলে পাবলিক ট্রেকারে করে জোড়বাংলো মোটর স্ট্যান্ডে নেমে সেখান থেকে আবার রঙ্গারন যাওয়ার ট্রেকার পেয়ে যাবেন। আমি আপনাদের সুবিধার্থে বেশ কিছু ড্রাইভারের নম্বর ডেসক্রিপশন বক্সে দিলাম, চাইলে চেক করে নিতে পারেন। রঙ্গারন মূলত বেশি আকর্ষণীয় চা বাগান আর তার কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউয়ের জন্য, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা তার দেখা পাইনি, কারণ আমাদের সময়টা ঠিকঠাক ছিল না। আপনাদের পরামর্শ, এখানে ঘুরতে আসুন অক্টোবর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত, কারণ এই সময় আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকে আর সঙ্গে কাঞ্চনজঙ্ঘাকেও দারুণ দেখা যায়। রঙ্গারন দার্জিলিংয়ের একেবারে কাছেই, চাইলে দিনে দিনে দার্জিলিং ঘুরে আসতে পারেন। এছাড়া দাওয়াই পানি খুব সহজেই ঘুরে আসা যায়। চটকপুর, আলোবাড়ি টি গার্ডেন, রামপুরিয়া, রংবুল, লামাহাট্টা, পাবং, ছোটা মাঙ্গুয়া, বড়া মাঙ্গুয়া এগুলো কাছাকাছি মধ্যে আছে। রঙ্গারনের সাথে সাথে এগুলো অপির জায়গা, আর এই জায়গাগুলোতেও কাঞ্চনজঙ্ঘার দারুণ সব দৃশ্যের সাক্ষী থাকা যায়। আমার আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সে সঙ্গে ভিডিও সম্পর্কে কোনো পরামর্শ থাকলে অথবা রঙ্গারন ভ্রমণ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি অন্য অনেক গল্প নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান গোটা পৃথিবী জুড়ে।